তো ক্লাস 11-এর যে ফার্স্ট সেমিস্টারের একটা পার্ট হচ্ছে ভারতীয় দর্শন, আরেকটা হচ্ছে পাশ্চাত্য দর্শন, বা যাকে পাশ্চাত্য দর্শন আমরা ঠিক বলি না, বলতে হয় ওটা ফিলোজফি। মানে একটা দর্শন একটা ফিলোজফি। আমাদের ধারণা যে ফিলোজফি আর দর্শন দুটোই একই, কিন্তু অনেক বৈসাদৃশ্য আছে, অমিল আছে দুটোর মধ্যে। দুটো একদম অনেকটা কাছাকাছি হয়েও কাছাকাছি নয়। ভারতবর্ষের যে দর্শন চিন্তা সেটাকে অ্যাকচুয়াল ভারতীয় দর্শন বলা যাবে, আর পাশ্চাত্য যেটা ইউরোপিয়ান, তো সেটাকে বলা হবে গিয়ে ফিলোজফি। তো এই ফিলোজফি কথাটা দুইটি ভাগে বিভক্ত। দেখো, তোমাদের যে প্রথম অধ্যায়টা আছে, মানে ফিলোজফির বা পাশ্চাত্য দর্শনের প্রথম অধ্যায়টার নাম হচ্ছে দর্শনের স্বরূপ ও শাখাসমূহ। যে ফিলোজফি জিনিসটা কি, এর স্বরূপটা কি, এর বিষয়টা কি, এবং এর শাখাগুলো কি কি আছে, শাখা প্রশাখাগুলো। এসব তো সেই হচ্ছে বিষয় যে পাশ্চাত্য দর্শনের বা ফিলোজফির সবচেয়ে গুরুত্বপূর্ণ পার্ট হচ্ছে এই অধ্যায়টা, যেখানে বলা হচ্ছে যে ফিলোজফি জিনিসটা কি, কোথা থেকে আসলো, কোন কোন শব্দের সমন্বয়ে তৈরি হলো ফিলোজফি শব্দটা, এর অ্যাকচুয়াল অর্থ কী, এবং এর পেছনে থাকা যে তত্ত্বগুলো, যে লজিকগুলো দিয়েছেন পাশ্চাত্য দার্শনিকরা, তারা কি বলেছে, কিভাবে দেখতে চেয়েছে, এবং সেগুলোর সাথে আমাদের ভারতীয় দর্শনের পার্থক্যটা কোথায়, সেটাই হচ্ছে আমাদের সবথেকে বড় গুরুত্বপূর্ণ বিষয় এই অধ্যায়, প্রথম অধ্যায়। তো ফিলোজফি শব্দটা প্রথম যে ব্যক্তি উচ্চারণ করেছিলেন বা এই শব্দটা প্রথম যিনি বলেছিলেন, সেই ব্যক্তির নাম হচ্ছে পিথাগোরাস। নাম তো নিশ্চয়ই তোমার মনে আছে, হ্যাঁ? গ্রিক পণ্ডিত, সব গ্রিক, বুঝলেন? গ্রিক পণ্ডিত পিথাগোরাস। এই ব্যক্তি প্রথম ফিলোজফি শব্দটা ব্যবহার করেছিলেন। এই ফিলোজফি শব্দটা কিসের সম্মেলন করে আসলো, এটাকে যদি ভাঙা যায় তো একটা হচ্ছে ফিলোজ যোগ, এটা কিন্তু গ্রিক শব্দ ফিলোজ। আরেকটা হচ্ছে সোফিয়া। ফিলোজ মানে হচ্ছে আগ্রহ বা অনুরাগ বা প্রেম। ওকে, ফিলোজ মানে হচ্ছে অনুরাগ বা আগ্রহ, এইটুকুই লিখলাম। অ্যাকচুয়াল প্রেমও বলতে পারো, ঠিক আছে, আগ্রহ। আর সোফিয়া মানে কি? সোফিয়া মানে হচ্ছে জ্ঞান। গ্রিক শব্দ সোফিয়ার অর্থ হলো জ্ঞান। তাহলে একদিকে থাকলো ফিলোজ, আরেকদিকে থাকলো সোফিয়া। তাহলে জ্ঞান আর আগ্রহ, অ্যাকচুয়ালি যদি দুটোকে যুক্ত করে দিই আমরা, ফিলোজফির মানেটা কি দাঁড়ালো, কে বলতে পারবা? জ্ঞানের প্রতি আগ্রহ বা জ্ঞানের প্রতি অনুরাগ, ঠিক আছে? তাহলে এর অর্থ হলো গিয়ে জ্ঞানের প্রতি অনুরাগ বা আগ্রহ, ঠিক আছে? জ্ঞানের প্রতি অনুরাগ বা আগ্রহ। এই অনুযায়ী যেসব মানুষের, যেসব ব্যক্তির, তুমি হতে পারো, আমি হতে পারি, যে কেউ হতে পারে, যার যার মনের মধ্যে এরকম একটা খিদে তৈরি হবে, তেষ্টা তৈরি হবে, কোনো একটা জিনিসকে জানার প্রতি, জ্ঞানের প্রতি যার আগ্রহ অসীম পরিমাণে তৈরি হয়ে যাবে। আমি জানতে চাই, বিষয়টাকে বুঝতে চাই, ওটার সাথে আমি ওটাকে নিয়ে আমি যুক্তি নিয়ে চর্চা করতে চাই, অর্থাৎ ওই বিষয়টার প্রতি, ওই সাবজেক্টের প্রতি আমার ভীষণ আগ্রহ, জ্ঞানের প্রতি আগ্রহ তৈরি হলো, তখনই আমি দার্শনিক। আই এম অ্যান ফিলোজফার। একেই বলছে জ্ঞানের প্রতি যার আগ্রহ, যদি জ্ঞানের প্রতি অনুরাগ তৈরি হয় বা আগ্রহ তৈরি হয়, তাহলে হলো ফিলোজফি। আর যার আগ্রহ তৈরি হলো, যে ব্যক্তির আগ্রহ তৈরি হলো, তাকে কি বলা হবে? ফিলোজফার। বা দার্শনিক। তাদের মতে দার্শনিক হচ্ছে তারাই। আর বলতে পারো জ্ঞানানুরাগী, জ্ঞানের অনুরাগী, জ্ঞানানুরাগী। এই হলো পাশ্চাত্য দর্শনের অর্থ। পাশ্চাত্য দর্শন মানে ফিলোজফির অর্থ। ফিলোজফি শব্দটা প্রথম ব্যবহার করেছিলেন গ্রিক পণ্ডিত পিথাগোরাস, এবং ফিলোজফি শব্দটা এসেছে দুটো গ্রিক শব্দের মিলনে।
একটা হচ্ছে ফিলোজ, একটা হচ্ছে সোফিয়া। ফিলোজের মানে অনুরাগ বা আগ্রহ, সোফিয়ার মানে জ্ঞান, অর্থাৎ জ্ঞানের প্রতি আগ্রহ। তাহলে ইংরেজি বা যে ফিলোজফি শব্দটা, সেই ফিলোজফি শব্দের অর্থ হলো জ্ঞানের প্রতি অনুরাগ। আর যে ব্যক্তির মধ্যে জ্ঞানের প্রতি অনুরাগ তৈরি হবে সেই ব্যক্তি হচ্ছে ফিলোজফার বা দার্শনিক। ঠিক আছে, হলো। এখন তোমার কাছে মনে হতে পারে, আচ্ছা আমরা ভারতীয় দর্শনে কি পড়েছিলাম? ভারতীয় দর্শন কি এর থেকে আলাদা কিছু বলছিল? ভারতীয় দর্শন বলেছিল আমরা জানব, কোনো একটা সত্যকে জানব এবং জেনে জীবনে প্রয়োগ করব। আর এ কি বলছে? এ বলছে যে আমি শুধু জানব কি ঘটছে এই পৃথিবীতে, আমি সেটা জানতে চাই। বৃষ্টি হচ্ছে, হোয়াই, কেন? ওতেই আমার আগ্রহ। অকারণ আমি বলবো না যে ঈশ্বর দিচ্ছে বৃষ্টি, না, আমি জানতে চাই, ওই জিনিসটা বিষয়ে আমি জানতে চাই, কিন্তু জেনেই যে আমাকে প্রয়োগ করতে হবে এরকম কোনো কারণ নাই। আমি একজন ব্যক্তিকে দেখলাম যে সে একটা অন্যায় করলো, একটা কুকুরকে দেখে ঢিল মারলো, এক্সাম্পল, ওকে, ঢিলটা মারলো, কুকুরটা খুব কেঁদে উঠলো। আমি জানতে চাই সে কেন ঢিল মারলো, এইতেই সীমাবদ্ধ। অথবা আমি জানতে চাই যে কেন কুকুরটা কেঁদে উঠলো, এতেই আমি সীমাবদ্ধ। তখন আমি পাশ্চাত্য দার্শনিক। যখন আমি বলছিলাম যে এটা করা অন্যায় হলো এবং আমি জীবনে কখনো কোনো কুকুরকে বা কোনো প্রাণীকে আঘাত করব না, তখন আমি ভারতীয় দার্শনিক। অর্থাৎ নিজের জীবনে আমি এটা প্রয়োগ করে দিলাম। বোঝা গেল বিষয়টা? এই হচ্ছে দুটোর মধ্যেকার তফাৎ। দুটো একই জিনিস, সত্যকে উপলব্ধি, সত্যি কথা, সত্যকে জানা, সত্যের জ্ঞানটা আমি উদ্ধার করলাম নিজের মধ্যে, সত্যি কথা। কিন্তু সত্যের জ্ঞান উদ্ধার করার পর আমি কি জীবনে প্রয়োগ করলাম সেটা? সেইখানেই হচ্ছে ভারতীয় দর্শন। তাহলে এই দুটোর মধ্যে পার্থক্য কী আছে? দুয়ের মধ্যে পার্থক্য, ভারতীয় দর্শন বলছে সত্যকে উপলব্ধি করতে হবে, অর্থাৎ সত্য দর্শনের প্রতি আগ্রহ তৈরি করতে হবে। সত্য দর্শনের প্রতি আগ্রহ ও আরেকটা হচ্ছে সেটাকে ব্যবহারে উপযোগী বা জীবনে কিভাবে প্রয়োগ করতে হয় সেটা শিখলাম। জীবনে কিভাবে প্রয়োগ, কিন্তু এটার সাথে সাথে আমরা যদি এবার দেখতে চাই যে আমাদের পাশ্চাত্য কি বলছে, এটা তো ভারতীয়, তাই না? এটা ভারতীয় দর্শন বলল, পাশ্চাত্য দর্শন নয়। পাশ্চাত্য কি বলছে? পাশ্চাত্য দর্শন কেবলমাত্র বলছে সত্য যে জিনিসটা, সেই সত্যটা জানার প্রতি তোমার আগ্রহ থাকবে, আর কিছু না। তুমি সেটা পালন করো জীবনে, না পালন করো। তুমি মিথ্যা কথা বলছো, কেন মিথ্যা কথা বললা, তাতে কি হয়ে গেল, সেটা জানার প্রতি আমার আগ্রহ। কিন্তু তাই জন্য যে আমি প্রয়োজনে মিথ্যা কথা বলবো না, এটা আমাকে কেউ বাধ্য করতে পারবে না। এই হচ্ছে ওদের কথা। অর্থাৎ সত্য জ্ঞানের প্রতি অনুরাগ, সত্য জ্ঞান করছি, আমি সত্যটাকে জানছি এবং সেটার প্রতি আমার একটা অনুরাগ আছে। অনুরাগ মানে কি বললাম? অনুরাগ মানে প্রেম, অনুরাগ মানে প্রেম বা আগ্রহ, ঠিক আছে? অর্থাৎ সত্যটাকে জানবো, তার প্রতি আমার একটা অনুরাগ আছে, ব্যাস, এইখানেই এটা সীমাবদ্ধ। এখন কথা হচ্ছে আমরা তো এটা নিয়ে কাজ করলাম ভারতীয় দর্শনে, এবার আমরা পাশ্চাত্য সম্পর্কে যখন পড়বো, তো পাশ্চাত্যের ক্ষেত্রেও আমরা দর্শন শব্দটা ইউজ করব আপাতত, ঠিক আছে? দর্শন শব্দ আমি এরপরে যতবার দর্শন বলবো তুমি বুঝবা যে কি আমি পাশ্চাত্য নিয়েই কথা বলছি, ভারতীয় নিয়ে কোনো কথা বলছি না। ভারতীয় কথা এখানেই শেষ হয়ে গেছে, সীমাবদ্ধ এটা, ঠিক আছে? আমাদের সাথে একটু মনে করে নিলাম যে পার্থক্যটা কী আছে। ওয়েট, এবার এরপর আমি বললাম দর্শনের জনককে, মানে পাশ্চাত্য দর্শনের কথা, এই যে দর্শন বিষয়টা সৃষ্টি কোথা থেকে হলো এবং কে করেছিল প্রথম? ফিলোসফি শব্দটা প্রয়োগ করেছিল পিথাগোরাস, দর্শনটা শুরু করেনি। কিন্তু দর্শন জিনিসটা কি? ধরো তুমি এতদিন পর্যন্ত ভূগোল হয়তো কেবল পড়ে এসেছো, আর আমি তোমাকে বোঝালাম যে ভূগোল কোনো পড়ার বিষয় না, ভূগোল দেখার বিষয়। দেখো, বোঝো, শোনো, এই গাছের পাতারও একটা শব্দ হয়, ফিল করো, মাটিরও একটা স্বাদ হয়, জলের একটা স্বাদ হয়, জলের কম্পন হয়। এই সমস্ত কিছুকে আমি তোমাকে বুঝতে শেখালাম। তখন কি হলো বলো তো? তখন কেবলমাত্র তুমি আর সেটাকে নিলা না, সেটাকে রপ্ত করলা। অর্থাৎ
একটার ক্ষেত্রে শুধু নাম বলা হয়েছিল যে ফিলোসফি, নামটা ইউজ করেছিল, এই শব্দটা তো প্রথম বলেছিল পিথাগোরাস। কিন্তু এই যে দেখতে শেখানো, যাকে আমরা দর্শন বলি, এই দর্শনটার সৃষ্টি কোথা থেকে হয়েছিল? ভারতে কি না, এটাও গ্রিকেই তৈরি হয়েছিল, গ্রিস দেশে। ঠিক আছে, তাহলে এই দর্শনের জনক কাকে বলা হবে? জনক, দর্শনের যে যিনি জনক তাকে বলা হয় থেলস বা থালেস। থালেস বা থেলস, তিনি ছিলেন গ্রিক পণ্ডিত বা গ্রিক দার্শনিক বলতে পারো। তিনি বলছেন যে তার দুটো দিক, যে দেখো জনক বলা হলো থালেসকে, এবং থালেস যেটা বক্তব্য বলেছিল যে জল থেকেই এই সমস্ত কিছুর সৃষ্টি হয়েছে, যা আছে এই জগৎ সব কিছুই সৃষ্টি হয়েছে জল থেকে। এবং তিনি ব্যাখ্যাও করে দিয়েছেন সমস্ত কিছুর মধ্যে জল আছে, জল ছাড়া কিছু নয়। তো জলই হচ্ছে, দেখছো তুমি খাচ্ছ জল, ঠিক আছে। তো ইনি কি বলেছিলেন? জল ই জগতের মূল উপাদান, জগতের মূল, ছি ওটা না, মূল উপাদান। কি সুন্দর গল্পটা ছিল না, ছোটোবেলায় পড়ছিলাম যে কত রকমের জল হয়। ঠিক আছে, মনে পড়ছে যে জল পাই, আমি কি একটু জল পাই? উত্তর বলছে, এখন কোথায় জল পাবেন আপনি? এই মানে ব্যক্তিটা বললো জল তেষ্টা পেয়েছে, তাই বললে আমি কি একটু জল পাই? তো বলছে যে সামনে দাঁড়ানো লোকটা বলছে, এখন আপনি জলপাই কোথায় পাবেন? তো আমার টাইম আছে, এখন আপনি জলপাই কোথা থেকে পাবেন? এইরকম হুড়োহুড়ি ব্যাপার, একটা অবাক জলপান গল্পটার নাম। থালেস বা থেলস, তিনি ছিলেন দর্শনের জনক। তার মতে জলই হচ্ছে জগতের মূল উপাদান। এবং এই যে কথাটা তিনি বললেন, তিনি ছিলেন গ্রিস দেশের। তো গ্রিস দেশটাই হচ্ছে দর্শনের জননী দেশ, বুঝলে? তো দর্শনের জননী দেশ গ্রিস, জননী দেশ হচ্ছে গ্রিস। ঠিক আছে, তাহলে এখন যদি তোমাকে বলা হয় যে ফিলোসফি শব্দটা প্রথম কে ব্যবহার করেন? পিথাগোরাস। আচ্ছা, এই যে দর্শন এর সৃষ্টি কে করেছিলেন বা এর জনককে? থালেস। আচ্ছা, কোন দেশে এটা প্রথম তৈরি হয়েছিল এই তত্ত্বটা? গ্রিস। তাহলে গ্রিসকে বলা হবে দর্শনের জননী দেশ। ঠিক আছে, থালেসের মতে জলই হচ্ছে গোটা জগতের মূল উপাদান। লিখে নাও, শুরু করে দাও, লেখা শুরু করো, পড়তে পড়তে বুঝতে বুঝতে লিখে নেবে, কেমন? আচ্ছা, এখন কথা হচ্ছে দর্শনের উৎস কি কি? দর্শনের উৎস, দর্শনের উৎস বলে রাখি, এই যে সব বিদেশি যত দার্শনিকের নাম পাবো আমরা, তার মধ্যে খুবই গুরুত্বপূর্ণ একজনের ব্যক্তির নাম হচ্ছে প্লেটো। তারই একজন অত্যন্ত গুরুত্বপূর্ণ শিষ্য, ছাত্র, পরবর্তীতে তিনিও বিশাল বড় এক দার্শনিকে পরিণত হয়েছিলেন, অ্যারিস্টটল, তাই না? আচ্ছা, তাই ব্যক্তিরা বলে, পণ্ডিত ব্যক্তিরা বলে যে একজন শিক্ষক যদি সেরা হয় তো ছাত্র সেরা হতে বাধ্য। যদি একটা প্লেটো না থাকতেন, একজন অ্যারিস্টটল কোনোদিনও জন্ম নিতে পারত না। একজন অ্যারিস্টটল যদি জন্ম না নিতেন, তাহলে একজন আলেকজান্ডার কোনোদিনও জন্ম নিতে পারতেন না। আলেকজান্ডার দ্য গ্রেট, ম্যাসিডনের রাজা, এবং যিনি পুরো অর্ধেক এশিয়াকেই জয় করে নিয়েছিলেন এবং আমাদের ভারতবর্ষের কাছাকাছি এসে থেমেছিলেন, উত্তর পশ্চিম ভারতে এসে থেমেছিলেন। সেই আলেকজান্ডার এত নীতি, এত জ্ঞানী ব্যক্তি ছিলেন যে পুরো চারিদিকে গোটা পৃথিবীকে তিনি নিজের অধিকারে আনার চেষ্টা করেছিলেন। সেই আলেকজান্ডার বা সেকেন্দার, তিনি ছিলেন কার শিষ্য? অ্যারিস্টটলের। অ্যারিস্টটল ছিলেন কার? প্লেটো। তো এদের প্রত্যেকেরই কিছু কিছু গুরুত্বপূর্ণ কথা আছে। তাদের মতে দর্শনের সৃষ্টি কোথা থেকে হয়েছে, কী কারণে মানুষ দর্শনের সৃষ্টি করল। কিছু মানুষ বলছেন যে আমার একান্ত বিস্ময়, এই যে ফুল ফুটছে, ফিল করো একবার, ছিল না গাছে কিছু, বিকেলেও দেখলাম গাছ ফাঁকা, সকালবেলা উঠে দেখলাম বাহ কি সুন্দরভাবে গাছটা ভরে গেছে সাদা ফুলে। কিভাবে সম্ভব হলো? কে করলো? কোন শক্তি আছে এর পেছনে? আমি জানতে চাই, আগ্রহ, বিস্ময়, আমি অবাক হয়ে গেছি, বিস্মিত হয়ে গেছি। তো কেউ বলছে যে এই বিস্ময়ে জগতের এত বৈচিত্র্য,
এত বিভিন্নতা, এইখানকার বিস্ময়, সেই বিস্ময় থেকেই তৈরি হয়েছে দর্শন। যখন আমি অবাক হয়ে গেলাম তখনই আমি খুঁজতে চাইলাম যে এর অর্থ কোথায়, এর গভীরতা কোথায়, এর গোড়া কোথায়। এই জানাটাই হচ্ছে গিয়ে জ্ঞানের প্রতি আগ্রহ বেড়ে যাওয়া। কেউ বলছে না, সন্দেহ থেকে তৈরি হয়েছে দর্শন। কেন হলো এটা, কী কারণে হলো, এটা সত্যি নাকি মিথ্যা, ইত্যাদি ইত্যাদি প্রশ্ন, সন্দেহ। এই সন্দেহ থেকে তৈরি হয়েছে দর্শন। তখন কেউ বলছে না, প্রয়োজন বোধ থেকে তৈরি হয়েছে, উপযোগিতা বোধ থেকে তৈরি হয়েছে দর্শন। অর্থাৎ এই গাছ আমার জীবনে কী লাভ দিচ্ছে, কী উপযোগিতা এই গাছের, এই যে প্রয়োজন বোধ, আমার জীবনে প্রয়োজন আছে গাছের, তাহলে আমি গাছকে মানানসইভাবে যত্ন নেব, নইলে নেব না। অর্থাৎ গাছের প্রয়োজন বোধ থেকে গাছের প্রতি জানার বা গাছ সম্পর্কে জানার আমার একটা আগ্রহ তৈরি হলো। অর্থাৎ দর্শনের সৃষ্টি হলো কোথা থেকে, উপযোগিতা থেকে বা গুরুত্ব থেকে বলতে পারো, ব্যবহার বোধ থেকে বলতে পারো, ঠিক আছে, প্রয়োজনীয়তা থেকে। পাশাপাশি কেউ বলছেন না না, কথার কথা হলো শুধুমাত্র আমার জানার ইচ্ছা আছে, ব্যাস জানলাম। আমার জানার ইচ্ছা হয়েছে আধুনিক কবিতা জিনিসটা কী, তো আমি জানছি। সাধারণভাবে জ্ঞানের প্রতি আগ্রহ থেকেই দর্শনের সৃষ্টি। দেখলাম এখানে বললো জ্ঞানের প্রতি অনুরাগ, জ্ঞানের প্রতি অনুরাগ। আবার এই যে ব্যক্তি থালেস, তিনি সরাসরি বলেছিলেন যে জ্ঞানের প্রতি অনুরাগ থেকেই দর্শনের সৃষ্টি হয়েছে, অন্য কোনো কারণ নাই। আবার কেউ কেউ বলছে না, এই যে আমাদের জীবন আছে এবং জীবনে চলার পথে আমরা বিভিন্ন সময় বিভিন্ন ধরনের অভিজ্ঞতা পাচ্ছি, বিভিন্ন ধরনের অভিজ্ঞতা সঞ্চয় হচ্ছে। যেমন ধরো গতকাল আমি একটা ভিডিও দেখছিলাম, আমি শেয়ার করেছি সেই ভিডিওটা, ঠিক আছে। একজন শিক্ষক পড়াতে পড়াতেই কিন্তু তিনি আচমকা বসলেন এবং তারপরে মারা যান, হার্ট অ্যাটাক করেছেন। তো এখান থেকে আমার জীবন সম্পর্কে কী অভিজ্ঞতা হলো, আমি তার জীবনটা দেখলাম, আমি আমার জীবনটা দেখলাম, আমি সবার জীবন দেখলাম, এবং দেখতে দেখতে আমার মধ্যে একটা অভিজ্ঞতা হচ্ছে যে মৃত্যু জীবনের সবথেকে চরমতম সত্য, একে ইগনোর করার কোনো কারণ নাই। যে কোনো সময় আসবে, তোমাকে না জানিয়েই আসবে, আর যখন আসবে তখন পড়ে থাকবে সমস্ত কিছু, তুমি কোনো কিছুকেই আর গুরুত্ব দিয়ে তাকাতে পারবে না, দেখতে পারবে না, উঠে দাঁড়াতে পারবে না। মৃত্যু এত শক্তিশালী কিন্তু এত শান্তির মৃত্যু। এই চমৎকার অভিজ্ঞতাগুলো হলো জীবন আর অভিজ্ঞতার এই যে সমালোচনা। আমি আলোচনা করলাম যে আমার জীবনটা এরকম বিশৃঙ্খল কেন, যদি মৃত্যুই সত্য হয় তো যে কোনো সময় মৃত্যু আসতে পারে, তাহলে কেন আমি আমার জীবনটাকে সুন্দরভাবে তৈরি করছি না, যার কারণে যখনই মৃত্যু আসবে আমি হাসতে হাসতে বিদায় নেব পৃথিবী থেকে। সাবাস, কি জীবন পেয়েছিলাম, আহ, মন ভরে গেছে। তো জীবনের অভিজ্ঞতা থেকেই জীবনকে সুন্দর করা যায়। জীবন এবং অভিজ্ঞতা এই দুয়ের মধ্যে ফাইট চলছে সব সময়। এই যে সমালোচনা, আলোচনা সমালোচনা, এই থেকেই তৈরি হচ্ছে দর্শন, নতুন করে দেখার ইচ্ছা, জানার ইচ্ছা, ঠিক আছে। তো এইভাবে করে অনেকের অনেক রকম মতামত আছে। আমি গুরুত্বপূর্ণ 4-5 জনের কথা বলবো। প্রথমে আমি থালেসের কথা বলবো। থালেস কি বলেছেন, খুবই গুরুত্বপূর্ণ একটা চমৎকার কথা বলেছেন। তিনি বলছেন জ্ঞানের প্রতি অনুরাগ থেকেই দর্শনের সৃষ্টি। লেখো, জ্ঞানের প্রতি অনুরাগ থেকেই দর্শনের সৃষ্টি বা দর্শনের উৎস বলছে, যেহেতু ভালোভাবে লিখতে পারো, উৎপত্তি হলো। আচ্ছা, এরপর আমরা চলে যাই সেই গুরুত্বপূর্ণ ব্যক্তিটি, গুরুর গুরু, আলেকজান্ডারের গুরু, তারও গুরু প্লেটো। প্লেটো খুব সুন্দর একটি কথা বললেন। তিনি বললেন না, বিস্ময়ই দর্শনের জনক, ঠিক আছে। জগতে এত রকমের যে বিস্ময়, ফুল ফুটছে, নদী সৃষ্টি হলো, আবার নদী শুকিয়ে যাচ্ছে, কোথায় গেল, এত রকমের বিস্ময় পৃথিবীতে রয়েছে। এই সমস্ত কিছু থেকেই আমাদের জানার প্রতি, একটা জ্ঞানের প্রতি একটা আগ্রহ তৈরি হয়, অনুরাগ তৈরি হয়। বিস্ময়ই দর্শনের জনক, বিস্ময়ই দর্শনের জনক। এই কথা তিনি বলেছেন। তাহলে জ্ঞানের প্রতি অনুরাগ, থালেস বললেন, প্লেটো বললেন বিস্ময়ই দর্শনের জনক। এরপর ওই যে বললাম সংশয় মানে সন্দেহ, কি হলো, কেন হলো, কিভাবে হলো, এটা না হলে কেন হতো না, বা অন্য কিছু কি হতো না, ইত্যাদি ইত্যাদি কথা। এই যে সংশয়, সন্দেহ, এখান থেকে। তো এই কথাটা যিনি বলছেন তার নাম হচ্ছে ডেকার্ট বা দেকার্ত। এই ডেকার্ত কি বলছেন,
যে সংশয় থেকেই দর্শনের উৎপত্তি। তো সংশয় থেকেই, সংশয় মানে কি? কেউ সন্দেহ, সন্দেহ, অনেক সন্দেহ হয় আমাদের, এটা হলে কি হবে, ওটা হলে কি হবে, এইখান থেকেই কিন্তু আমাদের দর্শনের সৃষ্টি হচ্ছে বা জানার ইচ্ছা তৈরি হচ্ছে। সংশয় থেকেই দর্শনের উৎপত্তি, এটা দেকার্ত বলল। যেন তোমার মুখস্থ না করতে হয়, স্টেপ বাই স্টেপ বুঝবা। প্রথমে জ্ঞানের প্রতি অনুরাগ, এই সহজ কথাটা বলেছিল থালেস। কিন্তু জ্ঞানের প্রতি অনুরাগটা কেন হবে? আমরা যখন বিস্মিত হয়ে যাচ্ছি, অবাক, ওই বিস্ময় থেকেই তৈরি হচ্ছে দর্শন। তো দর্শনের জনক হচ্ছে বিস্ময়, এই কথাটা প্লেটো বলল। প্লেটোর পর আমরা ডেকার্টের কথা পড়বো। ডেকার্ট বললেন সংশয় থেকেই তৈরি হচ্ছে কি কি কোন প্রবলেম হচ্ছে? সংশয় থেকেই দর্শনের উৎপত্তি। আর কি? এবার উইলিয়াম জেমস বলছে, উইলিয়াম জেমস ইনি বলছেন কেবলমাত্র জ্ঞানের প্রতি অনুরাগ তা নয়, বিস্ময় বা সংশয় নয়, অন্য একটা ব্যাপার প্রয়োজনীয়তা বোধ থেকে তৈরি হচ্ছে। আমার প্রয়োজন আছে খাদ্যের, শস্যের, জলের, আগুনের, তো আগুনটা কি, জলটা কি, কোথা থেকে আসছে, কিভাবে হচ্ছে, এইসব জানার আমার আগ্রহ তৈরি হলো প্রয়োজন বোধ থেকে। প্রয়োজন না থাকলে আমার জানার কোনো দরকার থাকতো না, এটা কথা উইলিয়াম জেমস বলছে। অর্থাৎ প্রয়োজন বোধ আর উপযোগিতা থেকেই, প্রয়োজন বোধ ও উপযোগিতা থেকে দর্শনের উৎপত্তি। এগুলো সব সিঙ্গেল কোশ্চেনের জন্য খুব ইম্পর্ট্যান্ট, বুঝলে? যে বিশ্বই দর্শনের জন্য কে বলেছেন, কার কথা, এই চারটাই হয়তো অপশন দিয়ে দিল, তখন তোমাকে বলতে হবে এই কথাটা প্লেটো বলেছে। তো এটাকে বুঝে বুঝে তোমার কনসেপ্টটাকে মাইন্ডে রাখো, মুখস্থ করার কোনো দরকার নেই। একটা সিরিজ আছে, সিরিজটাকে বোঝার চেষ্টা করো, ঠিক আছে? এরপর আরও একজন ব্যক্তি, তার নাম হচ্ছে কার্ল মার্কস। সেই কার্ল মার্কস, দাস ক্যাপিটাল, মনে পড়ছে দাস ক্যাপিটালের রচয়িতা কার্ল মার্কস। এই কার্ল মার্কস আবার খুব সুন্দর একটা কথা বললো যে দেখো, আমাদের জীবন আছে এবং জীবনে কিছু অভিজ্ঞতা আছে, এই দুইয়ের সমালোচনা থেকেই দর্শনের সৃষ্টি হয়েছে। তাহলে জীবন ও অভিজ্ঞতার সমালোচনা থেকেই দর্শনের উৎপত্তি। বলো, কারো কোনো প্রবলেম? মুখস্থ করতে হবে, ভালো করে একবার বোঝার চেষ্টা করো। তো লিখে নাও, লিখে নাও, তাড়াতাড়ি নোট করো, নোট করার পর আমরা কাজটা করব। ভালো করে দেখে নাও বোর্ডটা, ঠিক আছে? বোর্ডের প্রত্যেকটা কথাগুলোকে ভালো করে একবার সিরিজ দিয়ে তুমি দেখে নাও পুরোপুরিভাবে, সেটা করে নাও। এটাকে আপাতত আইডিয়াটাকে সাইডে রেখে দিচ্ছি, ভারতীয় দর্শনিক মাঝখানে আনছি না, ঠিক আছে? ব্যবহার বা কীভাবে জীবনে প্রয়োগ, এটা বাদ দাও। এই সেটটা তুমি ভালো করে দেখে নাও। তাড়াতাড়ি ঈশা, কোনটা বুঝতে অসুবিধা? সুমিত, দেখলে? আর চোখ বন্ধ করো সব, পুরো সিরিজটা মনে করো, চোখ বন্ধ করো সব। আমি তোমাদেরকে ধরিয়ে দেবো, তুমি এটা ফিল করবা, ঠিক আছে? প্রথমে ভেবে দেখো, ফিলোজফি শব্দটা কে বলেছিলেন? ফিল করো, পিথাগোরাস। আর ফিলোজফি শব্দটা দুটো শব্দের যুক্ততে তৈরি হয়েছিল, একটা হচ্ছে ফিলোজ, আরেকটা হচ্ছে সোফিয়া। ফিলোজের মানে ছিল অনুরাগ বা আগ্রহ, সোফিয়া মানে জ্ঞান। তাহলে যুক্ত করে বললে, সহজভাবে বলে, জ্ঞানের প্রতি আগ্রহ বা অনুরাগ। এই অনুরাগ মানে প্রেম, জানার প্রতি আগ্রহ, ঠিক আছে? এবার যে ব্যক্তির মধ্যে জ্ঞানের প্রতি আগ্রহ তৈরি হবে, সেই ব্যক্তি কি হয়ে গেল? ফিলোজফার বা দার্শনিক। সাবাস। এবার এই পাশ্চাত্য যে বিষয়টা, পাশ্চাত্য দর্শন, এটা এক কথায় তাহলে কি বলছে? সত্য জ্ঞানের প্রতি অনুরাগ হতে হবে। এটার জনককে থালেস বা থেলস,
আর এই তত্ত্বটা তিনি যে দিয়েছিলেন কোন দেশের ছিলেন তিনি? গ্রিস। তাহলে গ্রিসকে বলা হয় দর্শনের জননী দেশ। এবার এই থালেসের মূল বক্তব্য কী ছিল কার সম্পর্কে? জল। তিনি বলেছিলেন জলই হচ্ছে জগতের মূল উপাদান। এরপর আমরা চলে আসলাম বিভিন্ন জনের বক্তব্যতে। কি বক্তব্য? দর্শনের উৎস সম্পর্কে। কেউ কেউ বলছে যে দর্শন হচ্ছে কেবলমাত্র জ্ঞানের প্রতি অনুরাগ। তো এই কথাটা কে বলল? থালেস, কারেক্ট। আবার নেক্সট কে বলছে? একজন প্লেটো। কি বলছে? এই যে আমার চারদিকে এত রকমের বিষয় ঘটছে প্রকৃতিতে, কেন ঘটছে? এই যে জানার একটা কি তৈরি হলো? আগ্রহ। তাহলে কি থেকে? বিস্ময় থেকে তৈরি হলো দর্শন, তাই না? তো বিস্ময়ই দর্শনের জনক, কথাটা বলেছিল প্লেটো। কিন্তু তারপরেই একজন যার নাম দেকার্ত আসলো। এবার সে সন্দেহ খুঁজে পেল, মানে সংশয়। তার বক্তব্য যে সংশয়ই থেকেই দর্শনের উৎপত্তি হয়েছে। কিন্তু একজন আসলেন, তিনি উইলিয়াম জেমস। তিনি বলছেন না গো, প্রয়োজন বোধ না থাকলে কোনো কিছু জানার প্রতি আমাদের আগ্রহ থাকতো না। তো জিনিসটার বা বিষয়টার প্রয়োজন বোধ আর উপযোগিতা থেকেই কিন্তু দর্শনের উৎপত্তি হয়েছে বা সৃষ্টি হয়েছে। শেষমেশ আমরা পেলাম কার্ল মার্কস, যার লেখা একটি খুবই গুরুত্বপূর্ণ গ্রন্থ হচ্ছে দাস ক্যাপিটাল। তো সেই কার্ল মার্কস বলছেন জীবন আর জীবনের যে অভিজ্ঞতাগুলো, এই দুয়ের সমালোচনা থেকেই কিন্তু দর্শনের উৎপত্তি ঘটেছে। ক্লিয়ার? এই গেল ফার্স্ট পার্ট। সেকেন্ড পার্ট এখন শুরু হবে। একবার খাতাটা চেক করে নাও, কিছু বাদ পড়ে গেল না তো? দাস ক্যাপিটাল। কারো মনে কোনো সন্দেহ সংশয় থেকে গেলে জিজ্ঞাসা করে নিবা, অর্থাৎ দেকার্তের পদ্ধতি, সংশয়। ঠিক আছে, নেক্সট পার্টে যাই। এই দর্শনের সংজ্ঞা কি দিবা তুমি? কঠিন ব্যাপার, কিন্তু কোনো কিছুর সংজ্ঞায় একান্তইভাবেই একক উত্তর দেওয়া সম্ভব নয়। যেমন ধরো, তোমাকে যদি আমি বলি জীবনের অর্থ কী, এবং আমি সবাইকে বললাম যে একটা বাক্যে লিখে দেখাও জীবনের অর্থ কী, তো আমি শিওর প্রত্যেকের আলাদা আলাদা উত্তর হবে, অর্থাৎ নির্দিষ্ট কোনো উত্তর নেই। তো এই দর্শনেরও নির্দিষ্ট কোনো স্বরূপ নেই। স্বরূপ কাকে বলে? আমার স্বরূপ আমি কেমন, খানিকটা লম্বাটে। আচ্ছা, যদি এখন দেওয়া যায় যে এই কলমটার স্বরূপ কি, এদিকে আমার দিকে শো না এদিকে, এই যে কলমটা আছে এটার স্বরূপটা কি? স্বরূপ মানে আকারটা কি, মডেলটা কি? সরল রেখা, লম্বা। ঠিক আছে, একটা যদি বল নিয়ে আসি গোল, তাহলে ওটাই হচ্ছে স্বরূপ। তো দর্শনের স্বরূপটা কেমন, মানে আসল রূপটা কি, সেটা জানতে হবে। কিন্তু এখানে শুধুমাত্র এই বিষয়টা না, যে যেমন ধরো এখন তো আমি বললাম বস্তু সম্পর্কে, এখন যদি আমি বলি আকাশের স্বরূপ, জলের স্বরূপ, বায়ুর স্বরূপ, বের করতে পারবো না। আমি যদি বলি স্বপ্নের স্বরূপ, পারবো বের করতে? ফলে যদি তুমি মনে করো যে দর্শনের স্বরূপ মানে কেবল আকার, তাহলে এমন অনেক তত্ত্ব আছে যার কোনো আকার নাই। অর্থাৎ দর্শনের কোনো উপস্থিত বা কারেক্ট সুনির্দিষ্ট কোনো সংজ্ঞা দেওয়া সম্ভব নয়। নাই বা দর্শনের স্বরূপ সম্পর্কে কোনো নির্দিষ্ট ধারণা দেওয়া যেতে পারে, তবে আমরা একটা অনুমান করতে পারি। কি অনুমান? সেটাই এখন কাজ। দর্শনের স্বরূপ মানে দর্শনের সংজ্ঞা। প্রথমে দর্শনের স্বরূপ সুনির্দিষ্ট নেই, সুনির্দিষ্ট করা যাবে না এটা। ঠিক আছে, কোনো সুনির্দিষ্ট উত্তর নেই এর। কিন্তু যদি বলি দর্শনের সংজ্ঞা, দর্শনের সংজ্ঞাও দেওয়া যাবে না, এও সুনির্দিষ্ট নয়। কিন্তু কিছু তো বলতে হবে। কি বলবো আমরা? আমরা বলবো জগৎ, জীবন আর অভিজ্ঞতার সামগ্রিক ব্যাখ্যা এবং মূল্যায়ন দিতে হয়, ওইটা হচ্ছে দর্শন। ধরো তুমি আমাকে বললা, দাদা মৃত্যু জিনিসটা কি, তখন আমি তোমার সামনে প্রেজেন্ট করব যে এখানে একটা জগৎ আছে। নেক্সট বলবো যে প্রত্যেকেরই জীবন আছে। নেক্সট আমি বলবো যে আমি আমার অভিজ্ঞতা থেকে বলছি, যারা যারা এই জগতের মধ্যে জীবন পেয়েছে তাদেরই কিন্তু একটা সময় জীবনটা শেষ হয়ে যায়। এই অভিজ্ঞতা, এই তিনটা কথা, জগৎ, জীবন আর আমার অভিজ্ঞতা, এই তিনটাকে সঠিকভাবে সামগ্রিকভাবে ব্যাখ্যা করলাম আমি
টোটাল ব্যাখ্যা করলাম, সামগ্রিক ব্যাখ্যা করলাম, এবং তারপর একটা মূল্যায়ন করলাম। যার জন্ম হয় তার মৃত্যু অবশ্যই হবে, যা সৃষ্টি হয়েছে তা একদিন না একদিন ধ্বংস হবে। এই যে মূল্যায়ন করলাম, বোঝা যাচ্ছে বিষয়টা? এই টোটালটাকে বলছে দর্শন। তাহলে দর্শনের সংজ্ঞা তুমি কি বলতে পারো? নোট করো, জগৎ, জীবন ও অভিজ্ঞতার, বাহ সুন্দর, অভিজ্ঞতার কেমন কেমন ব্যাখ্যা করবা তুমি? আংশিক নাকি সামগ্রিক? সামগ্রিক, সামগ্রিক ব্যাখ্যা। আর কিছু বাকি থাকলে শুধু কি ব্যাখ্যাই করবা, নাকি তোমাকে মূল্যায়নও করতে হবে? যোগ মূল্যায়ন, অর্থাৎ এই দুটো মিলিয়েই হলো গিয়ে আমাদের দর্শনের সংজ্ঞা দেওয়া যেতে পারে। ওকে, এবার দৃষ্টিভঙ্গি। দৃষ্টিভঙ্গি কি? দুটো কথা দেখো, দর্শনের দৃষ্টিভঙ্গি কি হবে এটা তোমরা সবাই জানো। দৃষ্টিভঙ্গি মানে এর অ্যাকচুয়াল দৃষ্টিভঙ্গিটা কি, কোন দিকে এটা যাচ্ছে। এক নাম্বার সত্য, সত্যকে জ্ঞান করতে হবে, এক নাম্বার কথা। আর দুই নাম্বার, সত্যকে জ্ঞান করার সময় তুমি খণ্ড খণ্ড পদ্ধতিতে করবা নাকি অখণ্ড পদ্ধতিতে করবা? অখণ্ড মানে যা খণ্ড নয়, টোটাল। অর্থাৎ আমি এখানে বললাম সামগ্রিক, ওটাকেই বলছে অখণ্ড। বলো, সত্যকে, এক নম্বর কথা হচ্ছে সত্যটাকে জানতে হবে, জগতের সত্যকে জানা, জগতের সত্য জানা, এটা হচ্ছে প্রধান কথা। দ্বিতীয় কথা কি, এটা যখন আমি জানবো তখন কোন জগতের সত্যটাকে জানবো, খণ্ড জগতের নাকি অখণ্ড জগতের? তাহলে অখণ্ড বা সামগ্রিক, অখণ্ড বা সামগ্রিক জগতের সত্যকে জানতে হবে, এটাই হচ্ছে ওর দৃষ্টিভঙ্গি। নেক্সট যদি বলা যায় যে এর উদ্দেশ্যটা কি, এর উদ্দেশ্য কি, নোট করে নাও। রেডি? তাহলে এর উদ্দেশ্য করি, দর্শনের উদ্দেশ্য বা লক্ষ্য, এর উদ্দেশ্যটা কি? প্রথম কথা ওই একই জিনিস, সত্য জানা, সত্যটাকে জানতে হবে, অর্থাৎ সত্য জ্ঞান করা। এর থেকেও খুবই গুরুত্বপূর্ণ বিষয় হলো সত্য সবাই জানে, কেউ কম বেশি, কম জানে, কেউ বেশি জানে, জানে কিন্তু সবাই। মৃত্যু সম্পর্কে আমাদের সবার একটা ধারণা আছে, কিন্তু এক একজনের এক এক রকমের স্তরের ভাগ আছে, যে কে কতটা ডেপথে গিয়ে জানছে বিষয়টাকে, গুরুত্বপূর্ণ ভাবছে সে। অর্থাৎ সাধারণ জ্ঞানের মধ্যে কিছু অসঙ্গতি থাকে। অসঙ্গতি জিনিসটাকে বুঝি, অসঙ্গতি মানে হচ্ছে যে কিছু ভুল ত্রুটি থেকে যাওয়া, অসঙ্গতি থেকে যাওয়া। আচমকা তুমি পড়ে গেলা কাদার মধ্যে, তার মানে এখানে একটা অসঙ্গতি ছিল। কি বলতো, কাদাতে চলার সময় কেমন চলা উচিত তোমার মাথাতে সেটা ছিল না, তুমি অন্য কিছু ভাবছিলে। ওই সময় যে প্রবলেমটা ছিল, তো সাধারণ জ্ঞানের মধ্যে যে অসঙ্গতিগুলো আছে সেগুলোকে দূর করতে হবে, এবং দূর করার পর সত্যটাকে অনুসন্ধান করতে হবে, আর সত্যকে, প্রকৃত সত্যটাকে জানতে হবে, প্রকৃত সত্যকে জানতে হবে। তাহলে এর লক্ষ্য বা মূল উদ্দেশ্য হলো, প্রধান হলো সাধারণ জ্ঞানের মধ্যে থেকে, সাধারণ জ্ঞানের মধ্যে থাকা অসঙ্গতিগুলি দূর করে, অসঙ্গতিগুলো দূর করে, অসঙ্গতিগুলো দূর হয়ে গেল। নেক্সট কাকে অনুসন্ধান করছি? সত্যকে অনুসন্ধান, সত্যকে অনুসন্ধান ও প্রকৃত সত্য, প্রকৃত সত্য জ্ঞান লাভ, এটাই হচ্ছে লক্ষ্য। যেমন ধরো কেউ তোমাকে বলল যে রাত্রেবেলা সূচ নিয়ে কোনো কাজ করতে নেই, সুই সুতোর কাজ করতে নেই। তুমি বললা কেন করতে নেই? বলল
করতে নেই। রাত্রি হলে সূচ সুতোর কাজ করতে নেয়। কেন করতে নেই? ও আবার বলল করতে নেই। তোমার প্রবলেম থেকে গেল। ঠিক আছে, এটা সত্য, বুঝলাম, এটা সাধারণ মানুষের জ্ঞান, সাধারণ জ্ঞান যে করতে নেই। কিন্তু ওর মধ্যে ওই যে উত্তরটা আমি পেলাম না, ওই যে উত্তরটা পেলাম না, মানে অসঙ্গতি ঠেকছে, সঙ্গতি হচ্ছে না, অসঙ্গতি। কেন নেই? তো নেই। কেউ বললো ওই সামনে দিয়ে রাস্তা, বিড়াল রাস্তা কাটলে থেমে যেতে হয় না। কেন হয় না? জানি না, বিপদ ঘটবে। কেন বিপদটা ঘটবে? বিড়ালটা তো ওখানে থেকে এলো, আমি তো চলে গেছি অনেক দূরে গিয়ে কেন বিড়ালটিকে আমাকে অভিশাপ দিল? আশ্চর্য, কেন? এর কোনো উত্তর নাই। তখন আমাকে কি করতে হবে? এই সাধারণ জ্ঞানের মধ্যে থাকা যে অসঙ্গতিগুলো, সেটাকে ধীরে ধীরে দূর করতে হবে, আর সত্যটাকে অনুসন্ধান করতে হবে। কি আছে এর ভেতরে সত্য? যখন কথা উঠেছে, প্রবাদ তৈরি হয়েছে, তো পেছনে কিছু তো সত্য আছে, সেটা মানুষ না জেনেই সেটাকে ব্যবহার করছে, অর্থাৎ যাকে আমরা কুসংস্কার বলি এক কথায়। কিন্তু কুসংস্কার শব্দটার মধ্যে সংস্কার শব্দ আছে। কিন্তু তুমি চাইলে সেটার সত্যিটাকে অনুসন্ধান করতে পারো, এবং তুমি অনুসন্ধান করলা, আর সেটার প্রকৃত সত্যে তুমি প্রতিষ্ঠা করলা, বা প্রকৃত সত্যটা তুমি জ্ঞান লাভ করলা, তুমি জানতে পারলা অন্ধকারে সূচ সুতোর কাজ করতে গিয়ে আচমকা হাতে বিঁধে যেতে পারে। এই বিপদ থেকে তোমাকে সাবধান করানোর জন্য একটা কৌশল করে, ভয়ানক কোনো একটা চিন্তা ভাবনা করে এমন একটা প্লট তৈরি করা হলো, তোমার সামনে এমন ভাব দেখানো হলো যেন বিশাল একটা ভয়ঙ্কর কিছু ঘটে যাবে। ঠিক আছে? আবার এই যে বিড়াল রাস্তা ক্রস করলো এবং তুমি যাচ্ছ, তোমাকে থেমে যাওয়ার অর্থ হলো প্রাণীরা রাস্তা ক্রস করছে, ওদেরও অধিকার আছে শান্তিতে বেঁচে থাকার জন্য। তুমিও বাঁচো, ওকেও বাঁচাও, শান্তিতে তুমি যাতায়াত করো, একটু থেমে যাও। কিন্তু মানুষকে যদি বলা হয় এই তুমি আস্তে গাড়ি চালাবে, ও শুনবে না। ওকে তুমি ভয় দেখাও, এই রাস্তায় যদি বিড়াল ক্রস করে একদম যাবে না, থেমে যাবে, কারণ অ্যাক্সিডেন্ট হয়। এবার দেখো ওর মধ্যে ভয় কাজ করছে। অর্থাৎ তোমাকে কী করতে হবে? সাধারণ জ্ঞানের মধ্যে থাকা অসঙ্গতিগুলোকে দূর করতে হবে, আসল সত্যিটাকে অনুসন্ধান করতে হবে, আর তারপর প্রকৃত সত্যটাকে জানতে হবে। এই হচ্ছে দর্শনের মূল উদ্দেশ্য বা লক্ষ্য। তাহলে পদ্ধতি কি? এই দর্শনের পদ্ধতি কি আছে? একে কোন পদ্ধতিতে আমি জানবো দর্শনটা যে আমি করব, জ্ঞানটা যে লাভ করব, কোন পদ্ধতিতে? পদ্ধতিটা কি? প্রথম কথা, পরস্পরের সাথে যুক্তি তর্ক করতে হবে। তুমি বললা যেতে নেই, আমি বললাম কেন নেই, যুক্তি তর্ক চলছে। তুমি একটা যুক্তি দিলে, আমি একটা যুক্তি দিলাম, এবং সেখানে প্রত্যেকেরই কথাগুলোকে বিচারে বিশ্লেষণ করতে হবে। তো যুক্তি তর্ক, বিচার বিশ্লেষণ, এবং তারপরে সুস্পষ্ট একটা জ্ঞান দান করা, সোজা কথা, বা জ্ঞান লাভ করা। প্রথমে কি করতে হবে? যুক্তি তর্ক। সেকেন্ড কি? যুক্তি তর্ক হলো, তারপরে বিচার বিশ্লেষণ করলে, বিচার বিশ্লেষণ, তারপরে সত্যটাকে তুমি জেনে ফেললে, বা সুস্পষ্ট একটা জ্ঞান দান করলাম, সুস্পষ্ট জ্ঞান লাভ। এইটা হচ্ছে পদ্ধতি। তাহলে প্রথমে যুক্তি তর্ক করো, তারপর বিচার বিশ্লেষণ করো, এবং তারপর তুমি একটা সুস্পষ্ট জ্ঞান লাভ করো। তাহলে দর্শনের কাজ কি? ফাইনাল কথা, দর্শনের কাজটা কি? এই কাজ কি করে দর্শন? এই দর্শনের ফলে কি হলো? আমরা একটা সুস্পষ্ট, যুক্তিসঙ্গত এবং কুসংস্কারহীন একটা জ্ঞান পেলাম। যেখানে কুসংস্কার ছিল, সেখানে কুসংস্কারটা দূর হয়ে গেল, আসল সত্যিটা আমি জেনে ফেললাম। তাহলে কি হলো? মনের মধ্যে থেকে যে অন্ধবিশ্বাস, কুসংস্কার ছিল, সেটা দূর হয়ে গেল, এবং আমি ওর রিয়ালিটিতে গেলাম, সুস্পষ্ট একটা ধারণা তৈরি হলো, জ্ঞান পেলাম, ব্যাস এটাই। অর্থাৎ কুসংস্কার মুক্ত এবং সুস্পষ্ট, মানে সেখানে আর কোনো ওই কুয়াশা থাকলো না যে কেন এর আর উত্তর নাই, সব পেয়ে গেছো তুমি। সুস্পষ্ট জ্ঞান দান, এটাই হচ্ছে এর কাজ। কুসংস্কার মুক্ত আর সুস্পষ্ট জ্ঞান দান করা, এটা হচ্ছে দর্শনের কাজ। বুঝতে অসুবিধা হচ্ছে কোনোটা? এগোই, ছোট্ট পার্ট কমপ্লিট করে দিই এটা। দর্শনের পরিধি বা বিষয়টা কি, সাবজেক্ট কি?
দর্শনের পরিধি, পরিধি মানে বুঝলে তো, আমার পরিধি কত দূর বলো তো, এখান থেকে এখান পর্যন্ত, তার বাইরে না। তো দর্শনের ফিলোসফির পরিধি কতটা আছে, কত দূর পর্যন্ত যাবে, মানে অ্যাকচুয়ালি দর্শন কি কি টপিক নিয়ে কথা বলতে চাই সেটা তোমার কাছে জানতে চাইলো। প্রথম সে অবভাস বিদ্যা নিয়ে কথা বলবে। দেখো এটা টপিক হচ্ছে তাহলে দর্শনের আলোচ্য বিষয়গুলো বা পরিধি নিয়ে। দর্শনের বিষয় কি, বিষয় বা পরিধি নিয়ে কাজ করবে। পরিধি, দর্শনের বিষয় বা পরিধি ফার্স্ট যেটা, সেটা হচ্ছে অবভাস বিদ্যা। অবভাস বিদ্যা। সেকেন্ড লিখে নাও, তারপরে দিচ্ছি, সবগুলো বলছি। অধিবিদ্যা, অধিবিদ্যা। 3 নম্বর মূল্যবিদ্যা। 4 নম্বর জ্ঞান। 5 ধর্ম। 6 সমাজ। 7 রাষ্ট্র। অবভাস বিদ্যা, অধিবিদ্যা, মূল্যবিদ্যা, জ্ঞান, ধর্ম, সমাজ, রাষ্ট্র সব নিয়ে দর্শন কাজ করবে, কোনো কিছুকে বাদ দেওয়া যাবে না। দেখো অবভাস জিনিসটা কি সেটা সংক্ষেপে বুঝে নাও। এক কথায় মনে রাখবা একবারে, অবভাস হলো যা চোখে দেখা যায়, যা চোখে দেখা যাচ্ছে, চোখের সামনে যা রয়েছে তাই নিয়ে কাজ করতে হবে তোমাকে। প্রথম দেখো ফিল করবা, প্রথমে তুমি চোখের সামনে যা দেখলা, তো চোখের সামনে যা প্রতিভাত, প্রতিভাত মানে সামনে উপস্থিত, প্রতিভাত অর্থাৎ যা সামনে স্পষ্ট হয়ে গেছে সেটাকে নিয়ে তুমি চর্চা করো। এখন এর ভেতরে ঢুকবা তো অবভাস বিদ্যার 3টা পার্ট পাবা, এক জড়, একটা জীব, আরেকটা হচ্ছে মন। দেখো চোখের সামনে যা প্রতিভাত হলো সেটা নিয়েই যখন তুমি চর্চা করছো তখন অবভাস বিদ্যা। তাহলে অবভাস মানে কি হলো, চোখের সামনে প্রতিভাত বিষয় নিয়ে বা বস্তু নিয়ে জ্ঞান লাভ করা। সামনের দিকে সাপ আছে একটা, তুমি দেখলে সাপ, ঠিক কারেক্ট হয়ে গেল, এটা হচ্ছে অবভাস বিদ্যা। ওটা সাপ আছে, ওটা একটা পাখি, ওটা একটা মানুষ, এই যে ধারণা, এ হচ্ছে অবভাস বিদ্যা। চোখের সামনে যা প্রতিভাত হয় তাই হচ্ছে অবভাস বিদ্যা। অবভাস বিদ্যার 3টা পার্ট বা 3টা সাবজেক্ট হয়। একটা হচ্ছে জড় জগৎ মানে বিষয়, দেখো এই বিষয় 3টা আছে। এক হচ্ছে জড় জগৎ, জড় জগৎ আমি বললাম ওই যে নদী চলে যাচ্ছে, নদীটা বয়ে যাচ্ছে, তাহলে নদীটা কি জড় না জীব? জড়, তো জড় জগৎ। আরেকটা কি হতে পারে, জীব জগৎ হতে পারে, সামনের দিকে একটা মানুষ আছে, তাহলে জীব জগৎ, জীব জগৎ। এবার এই দুটোর পরে আরও একটা পার্ট আছে, আমার মনে মনে তোমার প্রতি কোনো একটা চিন্তা তৈরি হচ্ছে, তাহলে মন, মনোজগৎ, মনোজগৎ। এই 3টা প্রধান। তাহলে চোখের সামনে যা প্রতিভাত হয় সেটা নিয়ে যখন তুমি বিদ্যা চর্চা করছো, জ্ঞান লাভ করছো, তখন অবভাস বিদ্যা, এর সাবজেক্ট 3টা, জড়জগৎ, জীবজগৎ আর মনোজগৎ। ফাইনালি সেকেন্ড চলে যাচ্ছি আমরা অধিবিদ্যা। অধিবিদ্যাটা খুব সুন্দর, চমৎকার। দেখো দেখো এই অবভাসেরই ঠিক অপোজিট সাইডে চলে যাচ্ছে অধিবিদ্যা। অবভাস বলল যা চোখের সামনে আছে তাই নিয়ে চর্চা, আর অধিবিদ্যা বলল যা চোখের সামনে নেই তাই নিয়ে কথা। অর্থাৎ যেমন ঈশ্বর নেই, আমি ভাবতে ভালোবাসছি ওটা বিষয় নিয়ে, আত্মা নেই, ভাবতে ভালোবাসছি, এটা হচ্ছে অধিবিদ্যা। ঠিক আছে, যা চোখে দেখা যায় না, যা চোখের সামনে নেই, চোখে দেখা যায় না, সেটা হচ্ছে অধিবিদ্যা। যেমন ঈশ্বর, আত্মা, প্রেতাত্মা, যা খুশি লিখতে পারো। ঠিক আছে, তারপরে আর কি ব্রহ্মদত্তি আছে, তারপরে কি বলে না ওগুলোকে, মেয়ে ভূতনিগুলোকে, না ডাইনি তো চোখে দেখা যায়, ও তো মানুষ, ওরই একটা বৈশিষ্ট্য বলছে, ও খারাপ আছে, নজরটা খারাপ ওটার। হ্যাঁ জিন, চুড়েল, হ্যাঁ চুড়েল,
সব সিনেমা দেখে দেখে, হিন্দি সিনেমা দেখে দেখে, হরর ফিল্মগুলো দেখে দেখে, চুড়েল। আচ্ছা, এইবার যেটা সবচেয়ে আমার ইন্টারেস্টিং লেগেছে, দেখো চোখের সামনে যা আছে তাই নিয়ে কথা বললাম, ন্যাচারাল ব্যাপার। যা নেই তা নিয়ে কথা বললাম, ঠিক আছে। বাট আমার সবচেয়ে বেশি ইন্টারেস্টিং লেগেছে যে পার্টটা, সেটা হচ্ছে এই মূল্যবিদ্যা। দেখো আমরা মাঝে মাঝে বলি দাঁত থাকতে দাঁতের মূল্য বুঝতে হয়, মানুষ থাকতে মানুষের গুরুত্ব দিতে হয়, ঠিক আছে। একবার হারিয়ে গেলে সোনার গৌর সাবাস, ঠিক আছে। তো পালিয়ে যাওয়ার আগে ধরতে হয় কি বিষয়টা, বুঝলে? যেটা আছে সেটার গুরুত্ব বুঝতে হয়, সেটাকে মূল্য দিতে হয়। তো ওই যে উপযোগিতা বিষয়টা দেখেছ, ফ্যাচ ফ্যাচ করে হাসছে, এদের মাথাতে ওটাই ঢুকছে। ওই যে বললাম ছেড়ে দিলে সোনার গৌর, হ্যাঁ ওইটাই মাথায় ঢুকে গেছে। হ্যাঁ সময়ের মূল্য দিচ্ছে, হ্যাঁ ঠিক, সময়ের মূল্য, ঠিক। আচ্ছা আচ্ছা, গাছ আমাদের জীবনে কতটা আবশ্যিক বলো তো? আছে আগুন না হলে ভাই কাঁচা কাঁচা মাংস খেতে তো টেস্ট হতো না, ঠিক আছে। কাঁচা মাংস খাওয়া সম্ভব বলো, ওই জন্য আগুনের খুব প্রয়োজন ছিল। তাছাড়া ছ্যাঁকা দেওয়ার বিষয়টা তো আগুন থেকে এসছে, ও যদি ছ্যাঁকা না লাগতো তাহলে আমরা এটা বলতাম না যে ছ্যাঁকা দিয়ে দিয়েছে, সমাজ গিয়া না দিয়েছে, দেয়নি দেয়নি দেয়নি। তো এইখানে না মূল্যবোধ বুঝতে হয়, যে কোনো বিষয়ের বস্তুর মূল্যবোধ বিচার করতে হয়। দেখো দেখো শোনা, আমার দিকে দেখো একবার, হ্যাঁ মূল্যবোধ বুঝতে গিয়ে না তিনটা বিষয়ের সাহায্য নিতে হয়। ফার্স্ট, যুক্তি দিয়ে বুঝতে হয় সত্যিটা কি, সত্যিটা কি সেটা জানতে হয়। আস্তে, ভাগ্য দুর্ভাগ্য করে দেবো না হলে, ঠিক আছে। কোনো কিছুর যদি মূল্য বুঝতে হয়, সে ছিল আজ নেই, তো সে সম্পর্কে যখন তুমি ভাববা সত্যিটা বুঝতে হবে যে ও তো ওরই মধ্যে ছিল, ও আমার মধ্যে ছিলই না, তো আমার প্রবলেমটা হচ্ছে কোথায়? প্রথম কথা, ঠিক আছে। তুমি যেমনকার তেমনই ছিলা, ও যেমনকার তেমনই ছিল, এটা হচ্ছে যুক্তি। যুক্তি দিয়ে তোমাকে আগে কাকে খুঁজতে হবে বলো তো? সত্যকে খুঁজতে হবে। সত্যটা কি? ও সাধারণ মানুষ, তুমি সাধারণ মানুষ, চলে গেছে বলে তুমি কান্নাকাটি শুরু করতে গড়াগড়ি দিয়ে কাঁদা, সে কি কান্না, ভয়ানক কান্না একবারে, ঠিক আছে। ঝুলন্ত অবস্থায় কাঁদছে, বুঝতে পারলে না? উল্টো অবস্থায় ঝুলে যায় মাঝে মাঝে, খবরে পেপারে পড়ি তো। তো এইটা হচ্ছে তোমাকে আগে আসল ট্রুথটাকে খুঁজতে হবে, অ্যাকচুয়াল কী ছিল, তুমি বোকামি করলা, ঠিক আছে। সত্যটা কি? সত্যটা খোঁজা হয়ে গেলে তোমাকে দেখতে হবে যে কোনটা উচিত, কোনটা অনুচিত, কোনটা ভালো, কোনটা মন্দ, আচরণ সম্পর্কে আদর্শ কোনটা, কোনটা আদর্শ আচরণ, কোনটা আদর্শ ব্যবহার, এটাকে তোমাকে স্পষ্টভাবে বুঝতে হবে। এটাকেই বলা হয় শিবতত্ত্ব। শিব, সত্য, শিব। তো শিবটা কি? শিবটা হচ্ছে এই যে তোমার আচরণ, এটার কতটা আদর্শ, আদর্শ আচরণ কোনটা, ঠিক ভুল কোনটা, ভালো মন্দ বিচার, এই জিনিসগুলোকে বলছে শিব। তো সত্যকে খুঁজতে হয়, শিবকে খুঁজতে হয়। সত্য হচ্ছে যুক্তি, সত্য বলতে যুক্তি। এবার শিব বলতে ঠিক, ভুল, ভালো, মন্দ ইত্যাদি, এই বিষয়গুলো তোমাকে ঠান্ডা মাথায় বুঝতে হবে, ঠিক আছে। আর 3 নম্বর যেটা, সেইটা হচ্ছে সুন্দর, অর্থাৎ জগতের সৌন্দর্যটাকে তোমাকে অনুভব করতে হবে। জগতে একটা কিছু বাদ দিয়েও আরও অনেক সুন্দর আছে, ওই সুন্দরটাকে খুঁজতে হবে, সুন্দরটাকে বুঝতে হবে, সেটা সৌন্দর্য বিদ্যা ধারণ করতে হবে। এটাকে বলছে সুন্দর। সুন্দর দূরে লিখলাম কারণ ওটার সম্পর্কে এবার লিখতে হবে, ঠিক আছে। সুন্দর, তাহলে সুন্দর সম্পর্কে কী লিখব? জগতের সৌন্দর্য, জগতের সৌন্দর্য। তাই তো বলছে সত্যম শিবম সুন্দরম, ईश्वर सत्य है, सत्य ही शिव है और शिव ही सुंदर है। অর্থাৎ যেখানে যুক্তি আছে সেখানে ঠিক আর ভুল বিবেচনা তুমি করতে পারবা, আর যখন বিবেচনা করতে শিখে গেলে তখন দেখবা সব দিকেই শুধু সৌন্দর্য আছে, কিছুই নাই সৌন্দর্য ছাড়া। সুন্দর ছাড়া কিছুই নাই পৃথিবীতে, খারাপ হতে পারে না। আমি আগেও তোমাদেরকে বলেছি, অন্ধকার বলে পৃথিবীতে কিছু নেই রে ভাই, যা আছে তা হয় আলো, না হলে আছে আলোর অভাব। মন্দ বলে কিছু নেই, যা আছে তা হয় ভালো, নয়তো ভালোর অভাব আছে। বুঝতে পারছো বিষয়টা? তখন তোমার সব কিছুকে ভালো লাগবে। বুঝতে পারছো বিষয়টা? এই হচ্ছে মূল্যবিদ্যা। ব্যাস, বাকি সবগুলো খুবই সহজ। যে জ্ঞান, জ্ঞান জিনিসটা কি
কোথা থেকে আসবে, কিভাবে আমার সঞ্চয় তৈরি হবে, মানে জ্ঞানটা আমি বুঝবো, জ্ঞান লাভ করবো, এই জ্ঞান সম্পর্কে যাবতীয় তত্ত্ব সব এখানে আলোচনা হবে। ধর্ম বিষয়ে যাবতীয় তত্ত্ব, ধর্ম কি, অ্যাকচুয়াল ধর্ম কি। কেউ বলছে ধর্ম আমার কর্মই হচ্ছে ধর্ম, কেউ বলছে ধর্ম আমার হচ্ছে রিলিজিয়ানটাই ধর্ম, কেউ বলছে ধর্ম বলতে আমি ঈশ্বর পূজা ছাড়া কিছু বুঝি না। এই রকম ভাবছে, এক একজনের এক এক রকম মতামত। তো ধর্ম জিনিসটা অ্যাকচুয়াল কি সেটা নিয়ে যখন ব্যাখ্যা করবা, ওটাকে বলা হবে ধর্ম বিষয়ক জ্ঞান লাভ। তারপরে সমাজ কি, কিভাবে তৈরি হয়, সমাজের ভালো দিক মন্দ দিক, এখানে বিভিন্ন ধরনের প্রতিষ্ঠান গড়ে উঠছে সমাজে, কেন গড়ে উঠছে, সেটাতে লাভ কি হচ্ছে, সমাজে সংস্কারমূলক কাজ হচ্ছে, কেন হচ্ছে, ইত্যাদি সমস্ত কিছু সমাজে পাবা। রাষ্ট্র, দেশ কি, সরকার কি, গণতন্ত্র কি, প্রজাতন্ত্র কি, এই সব কিছু তোমার এখানে আলোচনা। অর্থাৎ চোখের সামনে যা পাচ্ছ তাই তুমি নিয়ে পড়াশোনা করলে, জানলে, জ্ঞান লাভ করলে, জড় জীব মন তিনটা নিয়ে তুমি চর্চা করলা, যা দেখা যাচ্ছে না সেটা নিয়েও চর্চা করলে, ঈশ্বর আত্মা নিয়ে। এবার প্রত্যেকটা জিনিসের মধ্যে তুমি যুক্তি খুঁজছো, ঠিক ভুল খুঁজছো, আর জগতের সৌন্দর্যটাকে অনুভব করছো, অর্থাৎ সত্য শিব আর সুন্দর, অর্থাৎ সব কিছুর মূল্য দিতে চাইছো তুমি, মূল্য দিলে। তারপরে তুমি জ্ঞান লাভ করতে চাইলা, ধর্ম বিষয় জানলা, সমাজ বিষয় জানলা, রাষ্ট্র সম্পর্কে জানলা, এই 7টা বিষয় সম্পর্কে তুমি জানলা। অর্থাৎ তুমি কোনো অংশ খণ্ড খণ্ড করে জানলা না, তুমি টোটাল জানলা। তাই বলা হচ্ছে দর্শনের বিষয় আর পরিধি হচ্ছে সামগ্রিক ব্যাখ্যা। কিসের? জগৎ জীবন আর অভিজ্ঞতার সামগ্রিক ব্যাখ্যা। তাহলে এর ব্যাখ্যাটা কি বলবো, পরিধিটা কি বলবো? সামগ্রিক বা অখণ্ড। এই বিষয়গুলো 7টা বিষয়: অবভাস, অধিবিদ্যা, মূল্যবিদ্যা, জ্ঞান, ধর্ম, সমাজ, রাষ্ট্র। ঠিক আছে? কথা অসুবিধা হলে বলো।